নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আহ বৈশাখের শুরুটা বেশ অন্যরকম ভাবে শুরু হয়েছিল। আমরা প্রত্যেকেই মনে মনে এসে বৈশাখ দিয়ে শুরু করেছিলাম, নতুন বছরকে স্বাগত জানিয়েছি। হঠাৎ করে 1431 শুরু হয়ে গেল। কিন্তু এই যে বৈশাখের যে তাপ প্রবাহ, সেটা কিন্তু এখন আমরা হাড়ে হাড়ে বুঝছি। মানে 41 পেরিয়ে গেছে কলকাতায়। এবং প্রতি মুহূর্তেই আমরা যখন মানে একই ওয়েদার চেক করছি, দেখছি যে আগামীকাল নাকি আরো বেশি হতে চলেছে, রেকর্ড ব্রেক করতে চলেছে। কিন্তু এই সব কিছুর মধ্যেই নতুন বছর, বাংলার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। এবং গপ্পবুড়ি হেসেলে ফেসবুক পেজের নববর্ষের প্রথম লাইভে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। শুরু করবো আজকে আড্ডা, কারণ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। কিন্তু সরাসরি চলে যাবো অর্ণবের কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা। অরিজিৎ যেভাবে বললো, একেবারে তার সূত্র ধরে বলি, প্রত্যেকদিন যেন একটা কম্পিটিশন চলছে যে কাল কি হবে। আর এসো হে বৈশাখ বলার যে এরকম একটা প্রভাব হতে পারে, সেটা আমরা বোধহয় ভাবতে পারিনি। প্রত্যেকদিন একটা কম্পিটিশন চলছে, আজ 40 তো কাল 41। সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন রকমের তাপপ্রবাহের খবর। যাই হোক, তার মধ্যে আজ গপ্পবুড়ির হেসেলের ফেসবুক পেজে প্রথম লাইভ, এ বছরের বাংলা নববর্ষের প্রথম লাইভ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবকিছুর মধ্যে তবুও খাওয়া দাওয়া, ভালো মন্দ, গান শোনা, সবকিছু নিয়ে আমরা ভালো আছি। এটুকু ভেবেই নতুন লাইভ শুরু করা যাক। হ্যাঁ, যেটা বলছিল অরিজিৎ, নিয়ম মেনে আজকেও আমাদের সঙ্গে রয়েছেন কোনো এক বিশেষ বন্ধু। আজকে আমরা জমি আড্ডা দেব। যার সঙ্গে আজকে আড্ডা দেব তার সম্পর্কে এটুকু বলার যে তার প্রফেশনের বাইরেও বিভিন্ন ভাবে তার তাকে আমরা চিনতে পারি, তাকে আমরা বুঝতে পারি, তার সঙ্গে আমরা কথা বলতে পারি, তার সঙ্গে আমরা আড্ডা দিতে পারি। তাই আজকে আর কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে নিয়ে নেব ডক্টর ইন্দ্রাণী লোধ। ডক্টর ইন্দ্রাণী লোধ এই মুহূর্তে স্ক্রিনে। নমস্কার। তবে প্রথমেই দর্শকদের যেটা বলে রাখি যে আজকে আমরা শুধুমাত্র ডাক্তারি নিয়ে কথা বলবো না, কারণ ইন্দ্রাণীদি এমন একজন মানুষ, ডাক্তারির বাইরে ডেফিনেটলি সেটাই যাব, তার বাইরে বিভিন্ন ভাবে তাকে আমরা চিনতে পারি। ইন্দ্রাণীদি, আজকে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে আমাদের এই আড্ডায়। প্রথমেই আসব যে শুধুমাত্র প্র্যাকটিসের জায়গায় যাব না, আপনার যে কাজকর্ম এবং উর্বরা ফাউন্ডেশন, যেটা নিয়ে খুব রিসেন্ট পাস্ট পথ চলা শুরু হয়েছে। এখনো সকলে বোধহয় উর্বরা ফাউন্ডেশন সম্পর্কে সেভাবে জেনে উঠতে পারেননি। যদি আজকের এই প্ল্যাটফর্মে শুরুটা আমরা উর্বরা ফাউন্ডেশনকে দিয়ে করি। হ্যাঁ, উর্বরা ফাউন্ডেশন হচ্ছে আমার একদম লেটেস্ট একটা ভেঞ্চার। এটা একটা রেজিস্টার্ড ট্রাস্ট, যেটা আমি স্টার্ট করেছি ডক্টরস ডে 2023, অর্থাৎ 1 বছরও এখনো হয়নি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল। চ্যারিটি তো আমি আমার বাবাকেও করতে দেখেছি, মাকে করতে দেখেছি, মানে করতেই থাকি। আমিও যবে থেকে প্রফেশন স্টার্ট করেছি চ্যারিটি বিভিন্ন ভাবে করতে থেকেছি। আমি কোনোদিন কোনো অ্যাকাউন্ট রাখিনি, মনেও রাখিনি, চ্যারিটি করে কোনোদিন মনেও রাখার চেষ্টা করিনি। কিন্তু সবসময় খুব একটা ইচ্ছে ছিল যে চ্যারিটিটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে করে আরো বড় করে যদি কিছু করা যায় আর কি, সেটা একটা খুব একটা ইচ্ছে ছিল। তো সেখান থেকেই এই উর্বরা ফাউন্ডেশনের জন্ম। আর এটা আমি আর আমার ছেলে মিলে করেছি। আমার ছেলেও একজন ডাক্তার, এবং সেটা করার পরে আমরা অনেকগুলো কাজ করেছি, কিন্তু সেগুলো ছোট ছোট আর কি। যেমন আমরা 2-3টে স্কুলে কিছু পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। কিছু দুস্থ বাচ্চাদেরকে আমরা কিছু পড়ার জিনিসপত্র দিয়েছি। আরেকটা জিনিস যেটা আমরা করেছি, যেটা সম্পূর্ণ আমার ব্রেন চাইল্ড, সেটা হচ্ছে আমরা সুকন্যা হোমে আমরা মেয়েদেরকে, যে কটা ওখানে বাচ্চা মেয়ে আছে, ওদের জন্মদিনের আমরা লিস্ট নিয়ে ওদের জন্মদিনে আমরা মিও অমরের সাথে টাই আপ করে ওদের জন্মদিনে ওদেরকে একটা বার্থডে কেক পৌঁছে দেয়া হবে। আমার মনে হয় বাচ্চা মেয়েরা যদি একটা করে বার্থডে কেক কাটতে পারে, কয়েকটা বেলুন টেলুন লাগিয়ে কাটতে পারে, ওটা ওদের এত আনন্দ দেবে যে মানে বলার নয় আর কি। আর প্রতি বছর ওরা পাবে, এটা ওরা খুব আনন্দ পাবে। এটা আমি আমি নিজের মাথা থেকে বার করে এই কাজটা করেছি। আর জাস্ট কয়েকদিন আগে 7th of April আমরা উর্বরা ফাউন্ডেশন একটা খুব বড় একটা অ্যাওয়ার্ড শোকে টাইটেল স্পন্সর ছিলাম আমরা। স্টেটাস সিঙ্গেল অ্যাওয়ার্ডস বলে আমরা একটা শো করেছি। গ্রেট, গ্রেট। আসলে একটা কথা মনে পড়ে যাচ্ছে যে কোনো মানুষের জীবনে যদি এক মুহূর্তে ভালো লাগা জাগিয়ে তোলা যায়, তাহলে বোধহয় আমাদের জীবন সার্থক হয়। সেখানে এতগুলো
ছোট্ট বাচ্চা মেয়ে, তাদের জন্মদিন সেলিব্রেশন, তাদের মুখের হাসি, এবং সেটা বোধহয় হ্যাঁ অনেকটা জীবনকে আরো বেশি করে পাওয়া সেই জায়গা থেকে। হ্যাঁ আহ, আপনি যেটা লাস্ট বলছিলেন যে কিছুদিন আগে 7 তারিখে স্টেটাস সিঙ্গেল অ্যাওয়ার্ড, আমি যদি খুব ভুল না করি কলকাতার পার্ক হোটেলে হয়ে গেল। এই হ্যাঁ ইভেন্টটা সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের, যারা এই মুহূর্তে দেখছেন, অনেকে দেখছেন, লগ ইন করছেন, যদি একটু বলা যায়। হ্যাঁ তো স্টেটাস সিঙ্গেল হচ্ছে একটা কমিউনিটি। শ্রীময়ী পিউ কুন্ডু বলে এক লেখিকা আজ থেকে প্রায় 5 বছর আগে একটা বই লিখেছিলেন, স্টেটাস সিঙ্গেল, এবং এই বইটি লেখার আগে উনি 3,500 সিঙ্গেল উইমেনদেরকে, আরবান সিঙ্গেল উইমেনদেরকে ইন্টারভিউ করেছিলেন, এবং ওদেরকে নিয়ে ওই বইটা উনি লেখেন। এইটা লেখার পর ওই বইয়ের লঞ্চে আমি গেছিলাম এবং শ্রীময়ী পিউ কুন্ডুর সঙ্গে আমার আলাপ হয়। আমি যেহেতু সিঙ্গল মাদার একজন, 2003 সাল থেকে, মানে লাস্ট 21 ইয়ার্স ধরে আমি আমার লাইফটাকে অ্যাজ এ সিঙ্গল মাদার আমি চালনা করেছি। তো সেই জন্য ওই বইটা পড়ে এবং ওটার কজটা দেখে আই ওয়াজ ইমিডিয়েটলি অ্যাট্রাক্টেড টু ইট। আর তারপরে আমার শ্রীময়ী পিউ কুন্ডুর সাথে খুব যোগাযোগ হয়ে যায় এবং আমি স্টেটাস সিঙ্গেলের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আজ থেকে 3 বছর আগে আমরা ওটাকে একটা অফলাইন কমিউনিটির একটা শেপ দিয়েছিলাম। তার আগে ওটা একটা অনলাইন ফেসবুক কমিউনিটি ছিল। তো আমরা ওটাকে একটা অফলাইন শেপ দিই। দশমীর দিনে আমরা একত্রিত হয়ে প্রায় 40 জন আমরা একসাথে হয়েছিলাম একটা হোটেলে, এবং সেখানে আমরা একটু মজা করেছিলাম এবং একে অন্যের কথা আমরা শেয়ার করেছিলাম। তারপর থেকে কিন্তু লাস্ট 3 ইয়ার্স ধরে এভরি মান্থ স্টেটাস সিঙ্গেলের কমিউনিটি আমরা মিট আপ করি কোথাও একটা, and then we share stories, we share our experiences and try to have a good time. এইবার প্রথম আমরা স্টেটাস সিঙ্গেল অ্যাওয়ার্ডস দিলাম, যেটাতে আমরা 12 জন সিঙ্গেল মহিলাকে বিভিন্ন ফিল্ডে আমরা সিলেক্ট করেছি। দ্য সিলেকশন প্রসেস ওয়াজ রিয়েলি টাফ, এবং আপনারা শুনলে অবাক হবেন, এটা শ্রীময়ী পিউ কুন্ডুরি স্ট্যাটিস্টিক্স লাস্ট সেন্সাসে বলেছে যে 74.1 মিলিয়ন উইমেন আর সিঙ্গেল ইন ইন্ডিয়া। সিঙ্গেল মানে কিন্তু শুধু আনম্যারিড নয়, সিঙ্গেল এর মধ্যে নেভার ম্যারিড আছে, সেপারেটেড আছে, ডিভোর্সড আছে, উইডোড আছে, এবং এলজিবিটি কিউআই কমিউনিটির লোকেরাও আছে। মানে অ্যাকচুয়ালি যদি লিগ্যাল স্টেটাস ধরা হয় তাহলে স্টেটাস কিন্তু শুধু 2 রকমের হয়, আইদার ইউ আর সিঙ্গেল অর ইউ আর ম্যারিড। তো এই সব সিঙ্গেল মহিলাদের প্রবলেমস গুলো ম্যারিড মহিলাদের প্রবলেমস এর থেকে কিন্তু অনেকটাই আলাদা। তো আমরা 12 জন সিঙ্গেল মহিলাদেরকে এই দিন আমরা রেকগনাইজ করেছি ইন 12 ডিফারেন্ট ফিল্ডস, আর আমরা একটা অ্যাওয়ার্ড ফাংশন করেছিলাম পার্ক হোটেলে। ইট ওয়াজ আ ভেরি ভেরি সাকসেসফুল ফাংশন। অরিজিৎ এসেছিল and it got a real media coverage and সবাই নোটিস করেছে যে আমরা এরকম একটা করেছি, এবং এই অ্যাওয়ার্ড ফাংশনটা আমরা কিন্তু এভরি ইয়ার করব, আর উর্বরা ফাউন্ডেশন এটাকে স্পন্সর করবে। গ্রেট। অ্যাবসলিউটলি, মানে ইন্দ্রানীদি ঠিক যেমন বললেন, মানে ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স দ্যাট ইভিনিং। কারণ প্রত্যেকজন যারা যারা অ্যাওয়ার্ডিস ছিলেন আর কি, যারা অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন ফিল্ড থেকে তারা এসেছেন, এবং মানে এমন একটা শো যে শোটা মানে ইটস জাস্ট নট ইয়েট অ্যানাদার অ্যান অ্যাওয়ার্ড প্রোগ্রাম। মানে কতটা ইনডিপ অ্যানালিসিস করলে তবে এরকম একটা কনসেপ্ট ভাবনা চিন্তা করা যায়, মানে সেইটা যেমন শ্রীময়ের ব্রেইন চাইল্ড এবং ইন্দ্রানীদি যেভাবে এসছেন এগিয়ে, সবকিছু মিলিয়ে মানে ইট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস। তো অ্যাবসলিউটলি স্বস্তিকা হলো আমাদের স্টেটাস সিঙ্গেলের আইকন। স্বস্তিকা মুখার্জি ও খুব মন থেকে আমাদেরকে সাপোর্ট করে, এবং আমাদের যখনই আমরা ওকে ডাকি ও আসে। ও সত্যি সত্যি আমাদেরকে খুব মন থেকে সাপোর্ট করে। ও নিজেও একজন সিঙ্গেল মাদার, তো আইডেন্টিফাই করে, নিজেকে আইডেন্টিফাই করে, রিলেট করতে পারে যে আমরা কি বলতে চাইছি, কিভাবে একজন আরেকজনের সাথে বেঁধে বেঁধে থেকে একজন আরেকজনকে হেল্প করতে চাইছি। ও খুব বুঝতে পারে ওটা। মানে অ্যাবসলিউটলি, মানে দ্য আদার সাইড অফ দ্য স্টোরি, মানে সেটা এই অ্যাওয়ার্ড ফাংশনটা কিন্তু মানে একটা ডেফিনেটলি একটা বেঞ্চমার্ক কলকাতার মানুষের জন্য তো বটে। অর্ণব, আমি তোমার কাছে যাবো। হ্যাঁ, একেবারে। আসলে আজকের সময় বোধহয় আমরা প্রত্যেকে যেভাবেই থাকি না কেন, প্রত্যেকের বোধহয় আর একটু ভালো থাকার জায়গাটা তৈরি করাটা প্রত্যেকের জন্য, এবং এই ইনিশিয়েটিভ গুলো বোধহয় আর একটু ভালো থাকতে সাহায্য করে প্রত্যেককেই। আমি এবার একটু সিরিয়াস জায়গায় আসবো ইন্দ্রানীদি।
মানে একেবারে ডক্টর ইন্দ্রাণী লোধ সিনিয়র আইভিএফ স্পেশালিস্টের কাছে আসবো একবার ছোট্ট করে। একদিকে আজকে মানে এই মুহূর্তে প্রায় মানে অরিজিৎ বোধহয় আমার হিসাবে 40-41 জন দেখছেন আমাদের এই মুহূর্তে। যে জায়গাটায় আমি আসতে চাইবো, একদিকে বিশ্বজুড়ে আমরা বলছি যে পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যা বাড়ছে, আর একদিকে ইনফার্টিলিটি একটা ভয়ানক সমস্যা বা ক্রমশ সেটা বাড়ছে। এই দুটোর মাঝখানে ডক্টর ইন্দ্রাণী লোধ আইভিএফ স্পেশালিস্ট, বিশ্বজুড়ে এই যে ঘটনাটা ঘটছে, এই জায়গাটার মাঝখানে দাঁড়িয়ে এই ব্যালেন্সিংটা আপনি কিভাবে দেখছেন আগামী দিনের জন্য বা আগামী 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 প্রজন্মের জন্য? হ্যাঁ, তো পপুলেশন এক্সেস যেরকম একটা প্রবলেম, পপুলেশন এক্সপ্লোশন যেরকম একটা প্রবলেম, ইনফার্টিলিটিও কিন্তু একটা বিরাট প্রবলেম। কারণ যেই কাপলদের বাচ্চা নেই তারা যে ধরনের মানসিক কষ্ট ভোগ করে এবং সোসাইটি থেকে তারা যা মানে কি বলবো অপারেশন এন্ড সাপ্রেশন যা ওরা ফেস করে, সেটা একমাত্র ওদের সাথে যদি আপনি কথা বলেন তাহলেই বুঝতে পারবেন। অনেক রকম প্রবলেম, তারা যে রোজগার করে, তারা যখন ব্যাংকে যায় কার নাম নমিনিতে থাকবে সেটা একটা ওদের বিরাট ইস্যু। তারপরে বয়স হয়ে গেলে কে ওদের দেখবে, তারপরে তো কটাক্ষ তো আছেই, সবাই বলবে যে কবে তোমাদের ফ্যামিলি হবে, কবে আরেকজন আসবে। একদিকে হচ্ছে না সেটা একটা দুঃখ, তারপরে যেখানেই যাচ্ছে সেখানে আবার লোকের কথা শোনে। আর আরেকটা হচ্ছে যে আজকাল তো আবার বাইরে আমি ধরে নিলাম যে আপনি কারোর কথা শুনতে চান না, সুতরাং আপনি সোশ্যাল ফাংশন আপনি অ্যাভয়েড করবেন। কিন্তু সোশ্যাল মিডিয়া কি করে অ্যাভয়েড করবেন? আপনি যদি বাড়িতে বসে বসে সোশ্যাল মিডিয়াতে যান আর আপনি যদি দেখেন যে আপনারই বন্ধু বান্ধব সমবয়সীদের সবার বেবি হচ্ছে, তারা ভালো মিষ্টি মিষ্টি ছবি পোস্ট করছে, বার্থডে সেলিব্রেট করছে, ভিডিওস রিল বানিয়ে বানিয়ে পোস্ট করছে, এগুলোর ওদের মনের উপরে এত বেশি ইম্প্যাক্ট হয় এবং এত ইম্প্যাক্ট হয় যে দে গো ইনটু সিভিয়ার ডিপ্রেশন, মেন্টাল হেলথ প্রবলেম হয়ে যায় ওদের, অনেক সময় কাউন্সিলিং করে ডাক্তার পর্যন্ত দেখাতে হয় আর কি। আর ইনফার্টিলিটিকে তো মানে ইনফার্টিলিটি একটা এমন জিনিস যে ওটা সোসাইটির সব ক্লাসেই কিন্তু আছে। ইট ইজ প্রেজেন্ট ইন অলমোস্ট 10 to 15% অফ দ্য পপুলেশন, এবং কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, সোশিও ইকোনমিক স্টেটাস কোনো কিছুকেই ও মানেও না, ছাড়েও না। মানে রাজাদের বড় লোকদেরও ইনফার্টিলিটি আছে, আবার এদিকে যারা ধরুন একদম নো হ্যাজ, যারা পভার্টি স্ট্রিকেন, তাদেরও কিন্তু ইনফার্টিলিটি আছে। আর কজটাও ভীষণ ভাবে ভেরি করে। মানে আপার সোশিও ইকোনমিক ক্লাসে আমরা একরকম কজেস দেখি, লোয়ার সোশিও ইকোনমিক ক্লাসে টিউবারকুলোসিস এন্ড আদার পিআইডিস আমরা অন্যরকম জিনিস দেখি। আর এটাকে যুগ যুগান্তর ধরে একটা ডিজিজ হিসেবে ধরা হয়নি, এটাকে একটা কার্স হিসেবে ধরা হয়েছে। মানে ইট ইজ মোর অফ আ সোশ্যাল প্রবলেম, ইট ইজ আ মেডিকেল প্রবলেম which has a very big social impact. তো ইনফার্টিলিটি কে ধরা হয় যে তুমি নিশ্চয়ই আগের জন্মে কোনো একটা খারাপ কাজ করেছিলে, তোমার কর্মফল করছো যে এখন তোমার ফার্টিলিটিকে একটা কার্স হিসেবে ধরা হচ্ছে। তো আমরা কি করছি, আমরা যারা ফার্টিলিটি নিয়ে কাজকর্ম করি তার আমরা পাবলিক অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি যে ইনফার্টিলিটি ইজ নট আ কার্স, ইট ইজ নট আ কন্ডিশন, ইট ইজ আ ডিজিজ। এবং এটার একটা ডাক্তারি একটা সলিউশন আছে, ডাক্তারি ট্রিটমেন্ট আছে, সায়েন্টিফিক সলিউশনস, সায়েন্টিফিক ট্রিটমেন্ট আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং সেই ট্রিটমেন্টটা কিন্তু এখন একটা চরমে পৌঁছেছে। চরমে পৌঁছেছে মানে কি, এই যে আইভিএফ টেকনোলজি বা টেস্ট টিউব বেবি, এটা 1978 থেকে আমাদের মাঝখানে আছে। ফার্স্ট বেবি ওয়াজ বর্ন অন 25th of July 1978 in England. বাচ্চাটার নাম হচ্ছে লুই জয় ব্রাউন, এবং ওই বাচ্চাটা এখন 47 বছর বয়স হয়ে গেছে তার। তো সুতরাং সেই 47 বছরে কিন্তু আইভিএফ টেকনোলজির দ্বারা মোর দেন 9 মিলিয়ন বেবিজ হ্যাভ বিন বর্ন। 9 মিলিয়নের থেকে বেশিও হতে পারে নাম্বার, কিন্তু এখন গুগলে যে নাম্বারটা দেখাচ্ছে সেটা হচ্ছে মোর দেন 9 মিলিয়ন বেবিজ হ্যাভ বিন বর্ন ওয়ার্ল্ড ওয়াইড। এমনকি নোবেল প্রাইজও দেওয়া হয়েছে, যারা টেস্ট টিউব বেবির ফাউন্ডার ডক্টরস, তারা নোবেল প্রাইজ ইন মেডিসিন পেয়েছে। তো সুতরাং এই টেকনোলজি দিয়ে কিন্তু আমরা মাদারলেস
যারা মাদারলেস উইমেন দোজ হু আর নট মাদার্স, তাদেরকে আমরা মাদার্স বানাচ্ছি। অথবা এটা বলতে পারি যে উই টার্ন কাপলস ইনটু ফ্যামিলিজ। এটা হচ্ছে আমার উর্বরার ট্যাগলাইন বা মোটো, যে আমরা কি করি, আমরা সাইন্টিফিক্যালি উই টার্ন কাপলস ইনটু ফ্যামিলিজ। কাপলস হচ্ছে জাস্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, পার্টনার্স, কিন্তু ওদের যখন বেবি হয়ে যায়, একটা হোক বা দুটো হোক, দে বিকাম আ ফ্যামিলি। সো দিস ইজ ওয়ের উই টার্ন উইথ দ্য হেল্প অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এই কাজটাই আমরা করে থাকি। তো যতই পপুলেশন বাড়ুক না কেন, যার নেই তার কিন্তু অভাবটা সাংঘাতিক, সে কিন্তু ভীষণ কষ্টে আছে। সে কিন্তু তখন ভাবছে না যে এত পৃথিবীতে এত কোটি কোটি লোক আছে, তার এত প্রবলেম, ওর কাছে ওর নিজের প্রবলেমটাই অনেক বড়। একটা বাচ্চা হলেই ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো দিস ইজ হোয়াট উই ডু অ্যাকচুয়ালি, উই টার্ন কাপলস ইনটু ফ্যামিলিজ। যারা মাদার্স হতে পারছে না, উই কনভার্ট দেম ইনটু মাদার্স। যারা পেরেন্ট হতে পারছে না, উই কনভার্ট দেম ইনটু পেরেন্টস। রাইট, সিইং দ্য হ্যাপি ফেসেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিটমেন্ট রেজিমেন, সেটাই বোধহয় একটা লাইক বড় পাওয়া। এই মুহূর্তে কমেন্ট বক্সে ভীষণ বড় পাওনা। আমাদের যখন প্রেগন্যান্সি গুলো পজিটিভ হয় আর পরে ডেলিভারির পরে ওই বাচ্চারা যখন আমাদের সাথে দেখা করতে আসে, ইট ইজ সাচ রিওয়ার্ড, মানে যেটা প্রাইসলেস। মানে কোনো টাকা পয়সা দিয়ে আপনি কিন্তু ওই সেন্স অফ হ্যাপিনেসটা কিন্তু আসে না। আমার কলকাতা ক্লিনিকে এখন মোর দেন 600 বেবিজ হ্যাভ বিন বর্ন, আর আমার দুর্গাপুর ক্লিনিক ইজ অলসো জাস্ট অ্যাবাউট টু টাচ 100. My Durgapur clinic is about 5 years old and my Kolkata clinic is 12 years old. So each clinic we are contributing to this happiness. অ্যাবসলিউটলি। দিদি, এই বিষয়ে কথা আরম্ভ হতেই আমাদের কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসতে শুরু করেছে। আমি যদি ঝটপট কয়েকটা কমেন্টে চোখ রেখে আপনার কাছে কয়েকটা প্রশ্ন পৌঁছে দিতে পারি। অনেকে জিজ্ঞেস করছেন যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট ইন কলকাতা, মানে এই ট্রিটমেন্টের জন্য কি কলকাতার বাইরে যাওয়ার দরকার আছে, বা কলকাতায় এই মুহূর্তে এই প্রশ্নগুলো আসছে, সুতরাং আমি সেটা আপনার কাছে পৌঁছে দিচ্ছি যে স্বাভাবিকভাবে যারা দেখছেন তাদের কাছে হয়তো এই বিষয়ে ততটা ইনফরমেশন নেই। সো অনেকে জিজ্ঞেস করছেন যে কলকাতা শহরে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বা উর্বরা ফাউন্ডেশন মানে উর্বরা ক্লিনিকের কাছে আপনার কাছে কিভাবে পৌঁছে যাওয়া যায়, বা তাদের কমপ্লিকেশন গুলো নিয়ে আপনার কাছে ডিরেক্টলি আসা যায়। আমার পার্সোনাল নাম্বারটা প্লিজ শেয়ার করে দেবেন সবার সাথে। মাই নাম্বার ইজ নট আ সিক্রেট নাম্বার, ইট ইজ আ ভেরি ভেরি পাবলিক নাম্বার, সো ইউ ক্যান শেয়ার দেম। যার প্রয়োজন হবে তারা আমাকে রিচ আউট করতে পারে। আর কলকাতা শহরে ইনফার্টিলিটি প্র্যাকটিস নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের কি, যেরকম অনেকের একটা ধারণা আছে যে কোনো কিছুতে হয়তো বাইরে যেতে হয়, এরকম একটা ব্যাপার, মানে আমার কার্ডিয়াক প্রবলেম, আমাকে অন্য জায়গায় ছুটতে হবে। কিন্তু যেটা আমরা কমিউনিকেট করতে চাইছি যে কলকাতা শহর ইজ ইকুয়ালি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ ইনফার্টিলিটি প্র্যাকটিসেস আর কনসার্ন। সেই জায়গাটা যদি আপনি একটা দুটো কথা বলেন তাহলে সেটা বোধহয় অনেকটা সাহস যোগায় যারা এই মুহূর্তে কমেন্ট বক্সে আছেন তাদের কাছে। কলকাতা বাইরে কেন যেতে হবে? ইনফ্যাক্ট টেস্ট টিউব বেবিটা, প্রথম টেস্ট টিউব বেবি বোধহয় কলকাতা থেকেই হতো। প্রফেসর সুভাষ মুখোপাধ্যায় উনি রিসার্চ করছিলেন কলকাতায়, এবং উনি কিন্তু জানতেন না যে ইউকে তেও এরকম একটা সিমিলার রিসার্চ হচ্ছে। এবং আপনারা জানেন না, উনি কিন্তু প্রথম প্রেগনেন্সি কিন্তু উনিই পান, কিন্তু দুর্ভাগ্যবশত ওই প্রেগনেন্সিটা 4 মাসে গিয়ে নষ্ট হয়ে যায়। তারপরে উনি যখন আবার একটা প্রেগনেন্সি পান, তখন সাইমালটেনিয়াসলি এই লুই জয় ব্রাউনের বাবা মাও ইউকে তে প্রেগনেন্ট হয়। ইউকের রাও জানতো না যে কলকাতায় এরকম রিসার্চ হচ্ছে, আর প্রফেসর সুভাষ মুখোপাধ্যায়ও জানতেন না যে ওনার এরকম একটা রিসার্চ ইউকে তে হচ্ছে। কিন্তু লুই জয় ব্রাউনের জন্ম 1978 এর 25শে জুলাই হয় ইংল্যান্ডে, এন্ড শি বিকেম ফার্স্ট। আর দুর্গা, প্রফেসর সুভাষ মুখোপাধ্যায়ের যে ফার্স্ট টেস্ট টিউব বেবি দুর্গা, তার নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল। ও ঠিক 67 ডেজ পরে জন্ম নেয় অন 3rd of October 1978। তো সুতরাং কলকাতা মিসড দ্য নোবেল প্রাইজ অনলি বাই 67 ডেজ। আর এখন প্রমাণিত যে ইংল্যান্ডে যেই টেকনিকে ওরা আইভিএফ করে লুই জয় ব্রাউনের জন্ম হয়েছিল, আমরা আজকাল যেভাবে আইভিএফ করি, আমরা কিন্তু লুই জয় ব্রাউনের টেকনিকটা ফলো করি না, আমরা কিন্তু প্রফেসর সুভাষ মুখোপাধ্যায়ের টেকনিকটাই কিন্তু ফলো করি। কারণ উনি ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণু তৈরি করে টেস্ট টিউব বেবি করেছিলেন, আমরা সেটা করি।
উনি ক্রায়োপ্রিজার্ভেশন ইউজ করেছিলেন, আমরা কিন্তু আমাদের ক্রায়োপ্রিজার্ভেশন করেই আমরা করি। সো দ্য টেকনিক দ্যাট উই ফলো নাওয়াডেজ ইজ নট অফ লুই জয় ব্রাউন, দ্য টেকনিক উই ফলো ইজ অফ প্রফেসর সুভাষ মুখোপাধ্যায় এবং প্রফেসর বৈদ্যনাথ চক্রবর্তী স্যার, উনিও লেজেন্ডারি। তারপরে উনি ওই রিসার্চটাকে অনেকটা আগে নিয়ে যান। স্যার এই জাস্ট লাস্ট ইয়ার, মানে হি পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার। আই এম ভেরি ভেরি লাকি দ্যাট আই হ্যাভ ওয়ার্কড উইথ হিম ফ্রম 11 years। আমি একদম ডাইরেক্ট ওনার ছাত্রী এবং আমি এই যে আইভিএফ ক্লিনিক যে স্টার্ট করেছি তার অনুপ্রেরণা কিন্তু আমি প্রফেসর বৈদ্যনাথ চক্রবর্তী, বিএন চক্রবর্তীর স্যারের কাছ থেকেই পেয়েছি। আমরা যখন ডাক্তারি পড়ি তখন এরকম একটা মেডিকেল কলেজে, স্যার মেডিকেল কলেজেরই ছাত্র ছিলেন, আমাদের মেডিকেল কলেজে এরকম একটা কথা চলতো যে ইফ ইউ ক্যানট হ্যাভ আ বেবি দেন ইউ ডু আ ডিএনসি, আর ডিএনসি করেও যদি বেবি না হয় তাহলে ইউ গো টু বিএনসি, মানে বৈদ্যনাথ চক্রবর্তী। তো সেই মানে প্রবাদ প্রতিম লেজেন্ডারি ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী আমার গুরু, ওনার থেকেই আমি আইভিএফ টেকনোলজিটা শিখেছি। একদম আপনার এই কথাগুলো বোধহয় অনেকটা কনফিডেন্স, অনেকটা ভরসা জোগালো অনেকের কাছে। এভাবেই আড্ডা চলতে থাকুক। এবার আমরা একটু অন্য বিষয়ে যাই। অরিজিৎ, তোমার কাছে। অন্য বিষয় তো আমরা যাবই, কিন্তু যেখানে উর্বরা ফাউন্ডেশনের কথা উঠলো, যেখানে আইভিএফ এর কথা উঠলো, যেখানে ইন্দ্রাণী এত সুন্দরভাবে বললেন টার্নিং কাপলস ইনটু ফ্যামিলিজ, মানে দিস ইজ আ ভেরি ভেরি স্ট্রং স্টেটমেন্ট অ্যান্ড আ ভেরি পজিটিভ স্টেটমেন্ট ফর অল অফ আস। অ্যান্ড গোয়িং ব্যাক টু স্টেটাস সিঙ্গেল, তো আমরা একটু পরে মেনু শেয়ার করব, কিন্তু আমি তার আগে স্ক্রিনটা শেয়ার করতে চাই। লেটস সেলিব্রেট দ্য মোমেন্ট। অন স্ক্রিন দেখা যাচ্ছে একদম দ্য মোমেন্ট। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য, এটা হচ্ছে আমিও অ্যাওয়ার্ড পেয়েছি, স্টেটাস সিঙ্গেল অ্যাওয়ার্ড ফর উইমেনস হেলথ। একদম গ্রেট। মানে এই মোমেন্টটা খুব ক্যাপচার করে রাখার মতো। মানে আমিও যেখানে বসেছিলাম সেখানে প্রথমেই আমি ছবিটা তুললাম ইন্দ্রাণীদির, এবং খুব একটা পজিটিভিটি ভেতরে কাজ করছিল, এন্ড উই রিয়েলি সেলিব্রেটেড দ্য মোমেন্ট টুগেদার। থ্যাংক ইউ ইন্দ্রাণীদি। আর এবারে খাওয়া দাওয়ার প্রসঙ্গে আসি। মানে ইন্দ্রাণী, ডক্টর ইন্দ্রাণী লোধ ফুডি না রান্না করতে ভালোবাসেন? মানে অনেক সময় কেউ খেতে ভালোবাসেন কিন্তু রান্নাটা করে দেন, আবার অনেকে রান্নাও করতে ভালোবাসেন, খেতেও ভালোবাসেন। আপনি এই দুটো ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে পড়েন? দুটোই। আরেকটা ক্যাটাগরি আছে, খাওয়াতেও ভালোবাসি। বাহ, তাহলে তো মানে তিনটেই মিললো। তো ইন্দ্রাণীদির হাত থেকে আমরা আমাদের মেনুটা লঞ্চ করব আগামী রবিবারে, কিন্তু তার আগে যিনি রান্না করতে ভালোবাসেন, যিনি খাওয়াতে ভালোবাসেন, যিনি খেতে ভালোবাসেন, তার একটা স্পেশাল রেসিপি আমাদের সমস্ত দর্শকদের বলবো? নিশ্চয়ই, একদম। আচ্ছা, আমি আজকেই এই রেসিপিটা বানিয়েছি আজকে দুপুরে, আর গতকাল আমি খেয়েছি। তো এটা হচ্ছে খই নারকলের বড়া। তো এটা করতে গেলে দুটো আলু সেদ্ধ করে আলুর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিতে হবে, আর তার মধ্যে একটা পুরো নারকলকে কুড়িয়ে নিয়ে ওই নারকল কোড়াটা দিতে হবে। তো আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নারকল কোড়া, ধনেপাতা কুচি আর অনেকটা খই দিয়ে ওটাকে মাখতে শুরু করতে হবে। যখন আপনি মাখতে শুরু করবেন, আলু থেকে ওই ময়েশ্চারটা বেরিয়ে খইগুলোকে নিয়ে যাবে এবং খইগুলো আস্তে আস্তে দেখবেন মিশে আসছে। প্রথম লটটা মাখা হয়ে যাওয়ার পরে আরো কিছু খই দিয়ে আবার ওটাকে মাখতে থাকুন। মাখাটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন তার মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিতে হবে বাইন্ডিংটা আনার জন্য, আর তারপর নুন আর একটু মশলা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন আর একটু গোলমরিচও দেওয়া যেতে পারে, দিয়ে আবার ওটাকে একটু ভালো করে মেখে গোল গোল করে বড়া করে তারপরে ওটাকে আবার একটা ময়দার একটু প্লেটের মধ্যে একটু ড্রাই ময়দা রাখতে হবে। জাস্ট ওই গোল বড়াটাকে ময়দার ওপরে রোল করে দিলে তাহলে আর তেলে দিলে ছাড়বে না। তারপর তেল গরম করে ওটাকে ফ্রাই করতে হবে। জাস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ওটাকে নামিয়ে দিতে হবে। খুব সুন্দর খেতে। নুনও আছে, ঝালও আছে, আর নারকোল যেহেতু আছে ফ্রেশ, সেই জন্য একটু মিষ্টি মিষ্টিও লাগবে। খুব খেতে ভালো লাগলো। আম ডাল আর ওই নারকোলের বড়া খেয়েছি আজকে আমি। পারফেক্ট। এবং আপনি যে রেসিপির কথা বললেন, এটা বেশ একটা পুরাতনী রেসিপি, বেশ পুরনো দিনের রেসিপি। মানে খইয়ের বড়াটা আজকাল সচরাচর কেউ খুব একটা বানায় না, আমরা খুব একটা শুনি না, কিন্তু আপনি আমি তো শুনিনি খইয়ের বড়া যে হয়, আমি জানি না। আমরা বাঙাল, চট্টগ্রামের বাঙাল,
তো আমার মাও শোনেনি, মানে আমরা জানতাম না যে খই দিয়ে বড়া হয়। তো আমার কাছে Absolutely. খুব ভালো লেগেছে। ভেরি ইনোভেটিভ রেসিপি, এবং শুধুমাত্র ইন্দ্রাণীদি যেভাবে বললেন পুরো প্রসিজারটা, এটা শুধুমাত্র মানে লাঞ্চ বা ডিনারে ভাতের সঙ্গে বা ডালের সঙ্গে খাওয়ার মতো না, এটা গরমকালে যা বাইরে পারদ চড়ছে একটা ইভিনিং স্ন্যাক্স হতে পারে। খই এমনিতে ভীষণ হালকা। হ্যাঁ, তো ইন্দ্রাণীদি যখন হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে ভালো লাগবে। রয়েছেন, আমরা ইন্দ্রাণীদির হাত ধরেই আগামী রবিবারের অর্ণব আমরা মেনুটা লঞ্চ করব। আমি স্ক্রিন শেয়ার করব আরো একবার, এবং ইন্দ্রাণীদিকে রিকোয়েস্ট করব যে আমাদের যে 3টে পদ আছে আহারে আহ্লাদে আগামী রবিবারের জন্য, ইন্দ্রাণীদি যদি একটু পড়ে শোনান এবং জানান কেমন হয়েছে। আচ্ছা, অরিজিৎ, অর্ণব, তোমাদের দুজনকেই বলি, আই রিয়েলি ফিল অনার্ড টু ইনগ্রেট দিস ওয়ান্ডারফুল রেসিপি। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আই অলসো ফিল হাম্বলড। পটল চিংড়ির কালিয়া 250 টাকা 1 প্লেট। গন্ধরাজ মুরগি 4 পিস থাকবে 1 প্লেটে 350 টাকা। আর পাবদার তেল ছাল 2 পিস পাবদা মাছ থাকবে তাতে 240 টাকা একটা প্লেট। তো এটা হলো নেক্সট সানডের মেনু। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্দ্রাণীদি। আপনার হাত ধরেই আমরা লঞ্চ করলাম আগামী রবিবারের মেনু, যেটা সকলের কাছে পৌঁছে যাবে। প্রসিজার সকলের জানা আছে, একটু পরে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চলেছি। এবং অর্ণব, আমি তোমার কাছে যাব, কিন্তু তার আগে আরো একটা কথা বলতে চাই যে ইন্দ্রাণীদির হাত ধরে যে আমরা যে মেনুটা লঞ্চ করলাম, কিছুটা আমরা ভাবনা চিন্তা করেছি যে এই ওয়েদারটাকে মাথায় রেখে। তো ইন্দ্রাণীদি, এইরকম একটা সময় যখন চলছে, প্রত্যেক মুহূর্তে 40-41-এর মধ্যে, মানে শাটল ককের মতো আমরা, মানে এই দেখছি 40, এই 41, ফিলস লাইক 45, মানে রাজস্থানকে আমরা টেক্কা দিয়ে গেছি। সো আপনার কাছে এই যে এই সময়টা, হাউ টু স্টে পজিটিভ, ভালো থাকার যদি একটা পাসওয়ার্ড আপনি শেয়ার করেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে ফার্স্ট ইনডোরস যতটা থাকা যায় থাকতে হবে, কিন্তু যাদের কাজটাই আউটডোরে তারা তো আর ইনডোরে থাকতে পারবে না, তাদের বেরোতেই হবে। তো বেরোতে গেলে যদি সকাল সকাল বেরিয়ে পড়া যায় তাহলে সেটাই করা ভালো, যাতে আর কি একদম হিট, সান যখন একদম ওপরে সেই সময়টা না বেরিয়ে একটু সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে যদি পৌঁছে যাওয়া যায় সেটা ভালো। রাস্তায় একটু খেয়াল রাখতে হবে, the clothes that we wear একদম সিম্পল কটন হলে ভালো, যেটা ব্রিদেবল ফ্যাব্রিক, পলিয়েস্টার টু বি অ্যাভয়েডেড। আর সানস্ক্রিন লাগানো উচিত, ফেসে সানস্ক্রিন অবশ্যই লাগানো উচিত। আর সানগ্লাস পরা উচিত। কেউ যদি হ্যাট বা কোনো ক্যাপ ইউজ করতে চায়, বিশেষ করে যারা টু হুইলার্স তাদের তো হেলমেট পরা থাকে, তারাও সানগ্লাস পরে নিলে অ্যাটলিস্ট গ্লেয়ার থেকে অনেকটা বাঁচবে। আর চানটা প্রেফারেবলি দুবার করতে পারলে খুব ভালো হয়। যদি দুবার নাও করে তাহলেও মানে ইউ হ্যাভ টু ডু ইট অ্যাটলিস্ট ওয়ান্স এভরি ডে টু মেনটেন হাইজিন অ্যান্ড ক্লিনলিনেস। আর জলটা বেশি করে খেতে হবে, কারণ ইভাপোরেট হয়ে যাচ্ছে। নুন চিনি শরবত খেতে পারলে খুব ভালো। যাদের অনেক বেশি ডিহাইড্রেশন হচ্ছে তাদের ওআরএস খাওয়া উচিত। ওআরএস মানে যে কিনে খেতে হবে তা না। 1 গ্লাস জলে 1 চামচ চিনি আর 1 চিমটি নুন, এটা যদি গুলে নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ওআরএস, ওই কম্পোজিশনটা এসে যায়। আর ফ্রেশ খাবার খাওয়া উচিত, বাসি খাবার খাওয়া উচিত না। ইজিলি ডাইজেস্টেবল ফুড খাওয়া উচিত। কোনো গুরুপাক জিনিস খাওয়া উচিত না, কারণ এই সময় ইনডাইজেশনটা বেশি হয়। আর খুব গরম থেকে এসে কিন্তু খুব ঠান্ডা জল খাওয়া উচিত না, তার কারণ ওটা খেলে 1 নম্বর হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে, টনসিলের ধাত যাদের থাকে তাদের টনসিল হয়ে যেতে পারে। আর মানে এটা ভালো, ইটস নট এ গুড প্র্যাকটিস। তো অল্প ঠান্ডা হলে অসুবিধে নেই, 1 গ্লাস জলে 1-2 আইস কিউব দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু নর্মাল টেম্পারেচারের জলও খাওয়া যেতে পারে, খাওয়া উচিত। খুব ঠান্ডা জল খাওয়া উচিত না। এই I think I've covered it all. অ্যাবসলিউটলি, একেবারে একদম আমরা আড্ডার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি অর্ণবের কাছে যাব। একেবারে আসলে এই প্রশ্নগুলি আসছিল, তুমি যদি অরিজিৎ কমেন্ট বক্স ফলো করো যে আজকের এই ওয়েদারে কি জাতীয় খাওয়া দাওয়া করা উচিত, এই প্রশ্নগুলি আসছিল। ইন্দ্রাণীদি একসঙ্গে পান্তা অনেক ভাত। পান্তা ভাত একেবারে ইন্দ্রাণীদি একবারে বলে দিয়েছেন কিভাবে চলাফেরা করা উচিত, কিভাবে কিরকম পোশাক পরিচ্ছদ এবং কিরকম খাওয়া দাওয়া করা উচিত। তো আজকের এই আড্ডা ও, বোধহয় আমরা আরেকটা জিনিস, যদি ভিড় বাসে ট্রাভেল করে তাহলে একটু ওডিকোলন লাগানো উচিত, বিকজ দ্য স্মেল ইজ গোয়িং টু মাচ। অনেক সোয়েটি স্মেল, তো ইউ শুড স্মেল গুড। মাথায় রাখবেন প্লিজ যারা এই মুহূর্তে দেখছেন। ইন্দ্রাণীদি একেবারে আড্ডার শেষ প্রান্তে আপনার কাছে
অনেকটা ভালো লাগা, অনেকটা ভালো থাকার পাসওয়ার্ড, এবং অনেক মানুষের কাছে বোধহয় আগামী দিন আরেকটু ভালো যাতে হয়ে ওঠে তার দিশা পাওয়া গেল। খুব ভালো থাক উর্বরা ফাউন্ডেশন, আরো অনেক অনেক ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে চলুক, এবং অনেক মানুষের মুখে বোধহয় হাসি ফোটাক উর্বরা আইভিএফ সেন্টার, যার কর্ণধার এই মুহূর্তে Thank আমাদের you so সঙ্গে, much. আমাদের সামনে। ইন্দ্রানীদি, খুব ভালো থাকবেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এটুকু খুব বলি ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ you. থ্যাংক ইউ, দেখা হবে। খুব ভালো Thank you. থাকবেন। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর ইন্দ্রাণী লোধ, এবং যে ভালো থাকার পাসওয়ার্ডটা দিলেন সেটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে তাপ প্রবাহ যতই বাড়ুক না কেন আমরা সুস্থ থাকতে পারি। আর আমরা আড্ডার একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং এই রবিবারগুলো খুব স্পেশাল, কারণ একটা বিশেষ কিছু হতে চলেছে গপ্পপুরীর হেসেল ফেসবুক পেজে এবং গপ্পপুরীর হেসেলেও, শুধুমাত্র রান্নাবান্না ছাড়া। তো তার জন্য একটু বোধহয় অপেক্ষা রাখাটা ভালো নাকি? একেবারে। আসলে গপ্পপুরীর হেসেল শুধুমাত্র তো রান্নাবান্না করে না, তার সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে চায় আরো অনেক কিছু নিয়ে। আর এইভাবেই আমাদের পথ চলা আপনাদের সঙ্গে নিয়ে। যেরকম ভালো থাকার পাসওয়ার্ড আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেরকম ভাবেই আরো অনেকটা ভালো লাগা অপেক্ষা করছে এই বছরে, নতুন বাংলা বছরে। তার জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ইনস্টা হ্যান্ডেলে, এবং সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরছি। আর খুব তাড়াতাড়ি অর্ডার করুন, আমরা আপনাদের অর্ডারের অপেক্ষায়। পৌঁছে যাবো আপনাদের খাবার টেবিলে আগামী রোববার ঠিক দুপুরবেলা। অরিজিৎ, ভালো থাকবেন, আগামী রোববার দেখা হচ্ছে। আর সারপ্রাইজটা কিন্তু অন দ্য ওয়ে, তার জন্য চোখ রাখতে হবে গপ্পপুরী হেসেলে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ধন্যবাদ, ভালো থাকুন।